এক বাক্যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই ভালোবাসে। উনি মাথা নত করেননি বলেই আজকে বাংলাদেশে কেউ খুবলে খেতে পারে না। অবশ্যই আসবে, মার পাশে সন্তান আসবে না এরকম কোনো নজির নেই। কনফার্ম সিট, এটা নিয়ে জাস্ট আমি আপনি যেমন করে বললেন তাহলে তো নির্বাচনের আর দরকার নেই। 3 মাসের প্রথম প্রথম কি স্টেপটা আপনার হবে? 30 থেকে 35 মিনিটে আমরা ঢাকা পৌঁছে যাব। আসসালামু আলাইকুম। আজকে পডকাস্টে যাওয়ার আগে আমি রায়হান প্যাট্রিলিয়ান্সের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কিছু কথা বলতে চাই, কিছু অনুভূতি শেয়ার করতে চাই। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন একজন বয়োবৃদ্ধ মহিলা এভার কেয়ার হসপিটালে জীবন মৃত্যুর সমীক্ষণে পাঞ্জা লড়ছেন। এই ভদ্রমহিলা বাংলাদেশের দলমত নির্বিশেষে এখন জাতির মুরব্বী বলতে পারেন, জাতির কর্ণধার বলতে পারেন। আজকে তার যে অসুস্থতা, এই মহিষী নারী, তার এই অসুস্থতা উনি নিজে চুজ করেছিলেন। ওনার এই অসুস্থতা আল্লাহ দেন, কিন্তু এই অসুস্থতার জন্য যে সুস্থ হওয়ার জন্য যে চেষ্টা, ওই চেষ্টা উনি করেননি। উনি ওনাকে নিজেকে কোরবানি দিয়েছিলেন আপনার জন্য, আমার জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য, 1,47,570 বর্গ কিলোমিটার এই দেশটার জন্য। এই ভদ্রমহিলা আপসীন ছিলেন। এই ভদ্রমহিলা তার পরিবার পরিজন, তার সন্তান সব কিছুকে বলিদান দিয়েছেন শুধু গণতন্ত্রের জন্য, এই বাংলাদেশের গণতন্ত্রটাকে সমীচীন রাখার জন্য। এই মহিলা যদি একটু কাত হতেন তাহলে আজকে গণতন্ত্র থাকতো না, আজকে এই দেশ খুব লেখেত। এই মহিষী নারী আজকে জীবন মৃত্যুর সম্মুখীনে আমরা প্যাট্রিলিয়ান্সের পক্ষ থেকে তার জন্য দোয়া চাচ্ছি। তিনি সুস্থ থাকুন। যেই মানুষটা আসলে নট ফর সেল ছিল, শত গাদ্দারের মধ্যে, এত বৈদেশিক চাপেও উনি মাথা নত করেননি। উনি মাথা নত করেননি বলেই আজকে বাংলাদেশে কেউ খুবলে খেতে পারে না, কোনো শকুনের পদচারণা বাংলার মাটিতে পড়ে না। সেই মহিষী নারীর আরোগ্য কামনায় আমরা প্যাট্রিলিয়ান্সের পক্ষ থেকে আমি রায়হান আপনাদের কাছে, আমার দর্শক শ্রোতার কাছে দোয়া চাচ্ছি। আজকে আমাদের পডকাস্টে গেস্ট হিসাবে আছেন বাংলাদেশ কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া 4-এর সাবেক এমপি, এবারও বিএনপির মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ ভাই। আসসালামু আলাইকুম মোশাররফ ভাই, আমার স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম মোশাররফ ভাই, আজকে আমরা দেশ, রাজনীতি, বেগম জিয়া, আপনার দলের আভ্যন্তরীণ বিষয় এবং আপনার নির্বাচনের আসন কাহালু নন্দীগ্রাম নিয়ে কথা বলবো। প্রথমেই আমি আসলে 2-3টা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি। বেগম জিয়া হসপিটালে তারেক রহমান সাহেব দেশের বাইরে, অনলাইনে আমরা ব্যাপক পরিমাণ আপনাদের এই একটা বিষয় নিয়ে যে কেন তারেক রহমান আসতেছেন না বা খালেদা জিয়া অসুস্থ, এই সব কিছু মিলিয়ে একটা অনলাইনে ব্যাপক বিএনপি ব্যাশিং দেখছি এবং ব্যাপক সমালোচনাও দেখছি। এটা নিয়ে আপনার বলার কি আছে? ধন্যবাদ আজকে আমাদের এই আজকের স্টুডিও থেকে দাওয়াত করার জন্য বা আসার জন্য, চা বিরতি আয়োজনে। সকল কলা কৌশলী থেকে শুরু করে আজকের এই প্যাট্রোনেন্স সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের স্টুডিওতে। আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের জন্য জীবন দিয়ে গিয়েছেন। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি বীরোত্তম ছিলেন, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রয়াত হওয়ার পর দলে দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়া নিয়ে কি আমরা যে কথা বলছি, আমি সর্বপ্রথম দোয়া চাইব আমার মহান রবের কাছে, যে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে সুস্থতা দান করো। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশেই আমার ঠিকানা, আমি বাংলাদেশেই থাকতে চাই, বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, বাঁচলে বাংলাদেশেই বাঁচব, মরলে বাংলাদেশেই মরব।
আজ জীবন মৃত্যুর সান্দিক্ষণে তিনি পাল্লা লড়ছেন, জীবনকে বাজি রেখে তিনি কাজ করছেন। আজকে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সকল চড়াই উতরাই পেরিয়ে যখন বাংলাদেশের মানুষ একটা নতুন স্বপ্ন দেখছে, নতুন বাংলাদেশ নিয়ে ভাবছে, সে সময় তার অসুস্থতা শুধু বিএনপি নয়, বাংলাদেশের আপামর মানুষের দৃষ্টি কেড়েছে। এক বাক্যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই ভালোবাসে। আজকে মৃত্যুশয্যায় তিনি পাঞ্জা লড়ছেন। আমরা দোয়া করি যে ইনশাআল্লাহ তিনি ফিরে আসবেন এবং গণতন্ত্রের হাল আবার ধরবেন। আমাদের এই প্রত্যাশাই থাকবে এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন, বিএনপির জন্য দোয়া করুন। তিনি আপসহীন দেশনেত্রী থেকে তিনি পরিণত হয়েছিলেন মাদার অফ ডেমোক্রেসি। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যদি আপনি একটা পার্ট দেখতে যান, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেশের জন্য তিনি কাটিয়েছেন। একসময় তার সন্তানকে হারিয়েছেন, আরাফাত রহমান কোকোকে। 111-এর টর্চারে তিনি দেশের বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কিন্তু নিথর দেহ মৃত্যুকে সঙ্গী করে নিয়ে বাংলার মাটিতে ফিরলেন। একজন মা কতটুকু ব্যথিত, কতটুকু ক্লান্ত, কতটুকু আবেগ ঘনপূর্ণ অবস্থায় সব কিছুকে সম্বরণ করে নিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি রাজনীতি করে গেছেন। আপনারা দেখেছেন আমাদের প্রিয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইতিমধ্যেই তিনি লন্ডনে দীর্ঘদিন ধরে প্রবাস। তার উপরও কিন্তু কম অমানবিক নির্যাতন চালানো হয়নি। যে নির্যাতন চালিয়েছিল তারাও বুঝেছিল তারা অন্যায় করেছে। আমরা দেখেছি যখন বাংলাদেশে 5ই আগস্টের পথে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা পেল, সেই স্বাধীনতার সুবাদে আস্তে আস্তে সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে আসলো। যতগুলো মামলা দিয়েছিল সব মামলা কিন্তু আস্তে আস্তে মামলা খারিজ হয়ে গিয়েছে। কিন্তু এই সুবিধাটা বিগত সরকার নিয়েছিল। ক্ষমতায় আসার পরে সমস্ত মামলা তিনি উইথড্র করেছিলেন, কিন্তু বিএনপি নেত্রী থেকে শুরু করে সাধারণ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে মামলাগ্রস্ত করে রেখেছিলেন। আজকে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী অসুস্থ। আমি ভারাক্রান্ত হৃদয় বলতে চাই, প্রত্যেকটা সন্তান তার মায়ের জন্য উদ্বেলিত থাকে। লন্ডন এয়ারপোর্টে যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মাকে বিদায় জানিয়েছিল পরিবার সহ, তখনই দেখেছেন তাদের আবেগ ঘন মুহূর্তগুলো। মাকে জড়িয়ে কিভাবে তিনি তার আবেগ অনুভূত করেছিলেন। আপনি দেখেছেন বিবিসির এক সাক্ষাৎকারে আমাদের প্রিয় নেতা বলেছিল যে আমি আমার সুস্থ ভাইকে রেখে এসেছিলাম, আজ সে ভাই আমার নেই। আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম, সে মা আজ একদম রোগাক্রান্ত হয়ে গিয়েছে। আমি আমার একটা বাড়ি রেখে এসেছিলাম, যেখানে আমার শৈশব কৈশোর কাটিয়েছি, সে বাড়ি আজকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমার লক্ষ লক্ষ নেতাকর্মীকে সুস্থ রেখে এসেছিলাম, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ মৃত্যুত্ব বরণ করেছে, কেউ জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে ফেলেছে। আপনি যে প্রশ্নটা করেছেন, অবশ্যই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরবে এবং মায়ের প্রতি মমত্ব একজন সন্তানের কতটুকু থাকে সেটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেখলেই বোঝা যায়। তিনি দেখছেন এবং বিদেশি একটা মেডিকেল বোর্ড, দেশি এবং বিদেশি বোর্ডের সাহায্যে, যেই বোর্ডে সমন্বয়ক হিসেবে কাজ করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। কিন্তু আজকে চিকিৎসা তিনি ওখান থেকে মনিটরিং করছেন। যদি তার শারীরিক ফিটনেস সুস্থ হওয়ার মতো স্বাভাবিক থাকে এবং তাকে যদি এখান থেকে দেশের বাইরেও নিতে হয়, সেটাও তারা কিন্তু করবেন। অনেকের প্রশ্ন, কেন তারেক রহমান আসছে না? হ্যাঁ, তিনি আসবে, অবশ্যই আসবে। মার পাশে সন্তান আসবে না এরকম কোনো নজির নেই। দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতিতে তিনি অবজার্ভ করতেছেন যে বাংলাদেশের চিকিৎসা দিতে হবে, আবার নাকি তাকে দেশের বাইরে নিতে হবে। তিনি আসবেন, আবার মাকে নিয়ে দেশের বাইরে যাবেন। অনেক মানুষ অনেক কথাই বলতে পারে, কিন্তু একজন সন্তান হিসেবে তার ব্যথিত কষ্ট
দেশবাসী অবশ্যই ভোটের মাঠে কি এটা ইম্প্যাক্ট পড়বে নাকি আপনাদের? কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনি জানেন যে দেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। সেই তফসিল ঘোষণা হবে, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। আমাদের প্রিয় নেত্রী যিনি অসুস্থ, তিনি বগুড়া 7 আসন থেকে নির্বাচন করবেন। তিনি আমাদের দিনাজপুর থেকে নির্বাচন করতে চেয়ে সম্মতি দিয়েছেন। তিনি ফেনী থেকে নির্বাচন করতে চেয়ে সম্মতি দিয়েছেন। মাঝখানে একটু যেহেতু বগুড়ার প্রশ্ন আসলো, আমি যেতাম, এখন একটু শুরু করলাম আগে দিয়ে। আমরা এই বিভিন্ন অনলাইন জরিপে দেখি যে বগুড়ায় 2টা আসন জামাতের মোটামুটি কনফার্ম, একদম কনফার্ম আসন, মানে জামাত যেই কটা আসন তারা 30-35টা 40টা যে কটা আসন কনফার্ম দেখাচ্ছে, তার মধ্যে একটা আসন আপনার, হ্যাঁ, কালীনন্দীগ্রাম বগুড়া 4 আর একটা মানে বগুড়া 6, এই 2টা আসন তারা কনফার্ম হয়েছে। একটা হাফিজুর রহমান জামাতের প্রার্থী, আর একটা হচ্ছেন গার্ডিয়ান পাবলিকেশনসের চেয়ারম্যান নূর মোহাম্মদ সাহেব। উনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগ আমলে চেয়ারম্যান হয়েছিলেন। 6 না 3, দুপচাচিয়া আদমদিঘির কথা বলছি, বগুড়া 3। হ্যাঁ, আর হচ্ছে আপনার আসন, এই 2টা আসন হচ্ছে জামাত একদম মানে কনফার্ম সিট। এটা নিয়ে জাস্ট আমি আপনি যেমন করে বললেন, তাহলে তো নির্বাচনের আর দরকার নেই। আমরা যেভাবে সার্ভে দেখছি, মানে অনলাইনে যেভাবে সার্ভে দেখছি, এটা নিয়ে কথা বলছি। অনলাইন নিয়ে যেভাবে আমি কথা বলছেন, শুধু এখানেও নয়, অনলাইনে আমাদের প্রিয় নেতা নেত্রী যে আসন থেকে দাঁড়াবে সেখানেও তারা কিন্তু অনলাইনে ফার্স্ট। তারা কিন্তু অনলাইনেই শুধু ফার্স্ট, তারা কিন্তু বাস্তবে কোথাও ফার্স্ট হবে এরকম কিন্তু নজিরবিহীন খুব কম। হয়তো 2-1টা আসন পাবে না, সেটাও আমি বলতে পারি না। বগুড়ার সব আসনই বিএনপি পাবে, এবং আমার বিশ্বাস বগুড়ার মাটি অবশ্যই সেটা প্রমাণ করবে। তারা অনলাইনে পরীক্ষা দিলেই ফার্স্ট, কিন্তু অনলাইন থেকে বেরিয়ে আসলেই তাদের কিন্তু গন্ধ পাওয়া যায় না। আপনি দেখেন, আমি আপনাকে বলি, এত ফাস্ট, এত জনপ্রিয়, তারা মানুষকে বোঝায় যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল তাদের। 1971 সালে কিন্তু তাদের ভূমিকার কথা আমরা জানি, দেশবাসী কিন্তু ভুলে যায়নি। 2000 এই যে 5 আগস্টে আমরা যে দেখলাম 2024-25-এ বাংলাদেশের যতগুলো মানুষ হতাহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, জামাত কিন্তু তাদের সংখ্যা এখনও কোনো মিডিয়ায় তুলে ধরতে পারেনি। বিএনপি 468 বা 88 জনের নাম তালিকা প্রকাশ করেছেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চীনমৈত্রী সম্মেলনে তাদেরকে সম্মাননা জানিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। অনলাইনে দিলে তারা ফার্স্ট, আর নির্বাচন আসলেই, নির্বাচনের ডেট যতবারে আসে, না আমরা নির্বাচন করব, আগে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, আগে পিয়ার লাগবে। তারপরে জুলাই সনদ যখন চলে গেল, তারা কিন্তু ছাত্রদেরকে বসিয়ে রাখলো, বসিয়ে রেখে বলে যে না, আমরা তোমাদের ছাড়া যাব না। তারা ছাত্রদের বসিয়ে রেখে কিন্তু জুলাই সনদে চলে গেল। তারা করলো কি, ছাত্রদেরকে তোয়াক্কাই করলো না। ছাত্ররা বুঝে ফেলেছে যে কারা মুখে বলে কি আর কাজে করে কি। তারা তার পাশাপাশি আসলো, আমরা পিআর চাই। পিআর যখন পারলো না, তখন তারা আরেকটাতে আসলো, কি চাই, গণভোট চাই। তারপরে 4th স্টেপে আসলো যে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী নিতে হবে। এরা এত জনপ্রিয়, নির্বাচনের কথা শুনলেই ইনাদের গা চুলকানি শুরু করে, ডেট ফিক্সড হলে এদের গা চুলকায়, যে এত জনপ্রিয়। আমি আপনাদেরকে লাউডলি বলে গেলাম যে এরা গণমানুষের দলের কথা বলে, গণমানুষের জন্য কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের কোথায় কি কি ভালো কাজ তারা করেছে, এই উদাহরণটা যদি তারা তুলে ধরতো, তাহলে দেশবাসী উপকৃত হতো। অনলাইনে যেমন আমার নির্বাচনী এলাকার কথা বললেন, এভরিবডি নো, সে এসেছে 5 আগস্টের পরে, তাকে মানুষ চিন্তা, সে তো নিজেই পিআর পদ্ধতিতে এলাকায় গিয়েছে। ভাত খাবো কাহারু নন্দীগ্রামে, ভোট দিব শাহজাহানপুর, তার বাড়ি কোথায়, শাহজাহানপুর। এখন হয়তো আপনি আমাকে বলবেন যে বিএনপি থেকে নির্বাচন করেছিল মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন, মিস্টার ফখরুল ইসলাম আলমগীর স্যার। হ্যাঁ, তারা নির্বাচন করেছে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, ভালো ভাইটাল ফিগারের জন্য। বাট তিনি কোন ফিগারের মানুষ সেটা আপনারা নিজেও জানেন। যদি বাংলাদেশের এই 5 আগস্টের স্বাধীনতার প্রেক্ষাপট চেঞ্জ না হতো, তাহলে তিনি তুরস্ক থেকে বাংলাদেশে আসতেন না। যদি আরও 5 বছর এটা কন্টিনিউ হতো, তাহলে তিনি রাজনীতি করেছেন, তিনি তার লাইফটাকে সেটেল করেছেন সেফটি সিকিউরিটির জন্য তুরস্কে। আর আমরা 17 বছর বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুক গুছিয়ে দিয়েছি, হাজার হাজার নেতাকর্মীর মামলা দেখেছি, তাদের ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, জেলখানায়, পিসি,
অসহায় মানুষদের বাড়িতে বাজার পাঠিয়েছে। আমরা পরীক্ষিত, আমরা ছিলাম, আছি। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু কাহালুনন্দী গ্রামে নয়, 39 বগুড়া 4 নয়, বগুড়ার সব আসনেই বিএনপি জয়যুক্ত হবে এবং এটা বাস্তব। আমরা 5ই আগস্টের পরে দেখলাম উত্তরবঙ্গে, স্পেশালি উত্তরবঙ্গে দেখলাম কি বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এসব জায়গায় জামাতের বেশ সরব প্রচারণা, যেটা আগে কখনো দেখা যায় নাই। অনলাইনে, অফলাইনে, শোডাউন, মিছিল, মিটিং সব কিছু মিলে মানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বগুড়া জেলা বিএনপি সেক্রেটারি হিসাবে সব কিছু মিলিয়ে আপনার কাছে উত্তরবঙ্গের দৃষ্টিভঙ্গিতে জামাত কি অ্যাকচুয়ালি মাঠে খুব ভালো অবস্থান করছে, নাকি আমরা শুধু মিডিয়াতেই শুধু ছবি আর ভিডিও দেখি? এখন এই কথাটা বলতে গেলে হয়তো কারো পক্ষে কারো বিপক্ষে যাবে। আমার মানে সত্যি বাংলাদেশি মানুষ কিন্তু স্বাধীনতার পরে আর একটা বাহিনী খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে বট বাহিনী। যারা ফেসবুকে দেখবেন যে একদম পুরা ফেসবুক উল্টে দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। টাইম উইল সে হোয়াট ক্যান উই ডু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ হবে তারা কতটুকু জনপ্রিয় দল। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা তারুণ্যের হচ্ছে আইডল তারেক রহমান বাংলাদেশে আসার পূর্বেই আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচিত হব, সেটা তো আগে থেকেই সারা দেশবাসী জানে। 17 বছর ভোট দিতে পারিনি, ভোটের অধিকার ফিরে পাইনি। যেমন বগুড়ার উন্নয়নের কথা আপনাকে বলি, বগুড়া অনেক ব্যাকফুটে ছিল, উত্তরবঙ্গের রাজধানী আমরা বলি। আমি এটাই আপনাকে বলতে যাচ্ছি, 54 বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে বগুড়া একটা ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে সবচাইতে অবহেলিত, শোষণ এবং বঞ্চনার শিকার হয়েছে। আমি এমপি ছিলাম 18 সালে। 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে শত প্রতিকূলতার মধ্যেই বাংলাদেশের 6 এমপির 1 এমপি আমি নির্বাচিত হয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীকে, তারা শত প্রতিকূলতায় আমাকে নির্বাচিত করেছিল। আমি ধন্যবাদ জানাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমি ধন্যবাদ জানাই আমার মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি যে প্রতিকূলতা আমি ওখান থেকে জিতে গিয়েছি। এবারে দেখেন 17 বছরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে শহীদ জিয়া পরিবার। এর আগে আমার এই চিকিৎসাটা নেওয়ার জন্য হয়তো রাজশাহী যেতে হতো, আর না হলে সোজা ঢাকা। এই বগুড়ার প্রাণকেন্দ্রে গেটওয়েতে একটা বগুড়ার ফার্স্ট হাফ হিসেবে বগুড়া গড়ে উঠেছে। এই বগুড়াকে সর্বোচ্চ উন্নয়নে নিয়ে গেছে জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। বগুড়া দেখেন আপনি, উত্তর অঞ্চলে প্রথম গ্যাস লাইন রাজশাহী এবং বগুড়াতে সঞ্চালন লাইন বৃদ্ধি করেছিল বেগম খালেদা জিয়া সরকার, যেখানে অনেক মিল ফ্যাক্টরি চলছে, শিল্প কলকারখানা অনেক ক্রিয়েট হয়েছে, শিল্প কলকারখানা চলছে, আপনার বাসা বাড়িতে আপনার গ্যাস চলছে, আপনার গাড়িতে আপনি গ্যাস ইউজ করছেন। কৃষি যন্ত্রপাতির তো মেইন হাবটাই হচ্ছে বগুড়াতে। কৃষি যন্ত্রপাতির মেইন হাবটা হচ্ছে বগুড়া। এটা কে করেছে? বেগম খালেদা জিয়া সরকার, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার। বগুড়ায় দেখেন এই যে আমাদের ছেলে মেয়েরা ভালো মতো খেলতে পারছে না, মাঠে যেতে পারছে না। শহীদচান্দ স্টেডিয়াম এত সুন্দর স্টেডিয়াম করলো, 17 বছর স্টেডিয়ামটা নষ্ট করে। আপনাকে বলি, আমি সেটাই বলতে চাচ্ছি, শহীদচান্দ স্টেডিয়াম এটা আমাদের নর্থ বেঙ্গলের ভিতর সবচাইতে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি কখনো নিজের নাম এবং পরিবারের নামকে জাহির করতে চায়নি। তিনি যেটা করেছিল, যে শহীদ চান্দু নামে একজন ভদ্রলোক ছিল, তিনি শহীদ মুক্তিযোদ্ধা, তার নামে শহীদ চান্দু স্টেডিয়াম করেছিল। বিগত সময় দেখেছেন যে পরিবারের নাম কোথায় কোথায় লাগানো যায় সেটি নিয়ে কিন্তু একটা সরকার, একটা গোষ্ঠী ব্যস্ত ছিল। কিন্তু জিয়া পরিবার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেখানে আন্তর্জাতিক ম্যাচ চলছিল, সেখানে অনেক খেলার মাঠের অনেক সরঞ্জামের দাম দেখেছেন, সেগুলো ট্রাকে করে খুলে বাড়িতে নিয়ে আসা হয়েছে, ঢাকায় নিয়ে এসেছে। বগুড়ার মানুষকে বঞ্চিত করে সেটা গোচারণ ভূমি বানিয়ে ফেলেছিল। ইতিমধ্যে সেদিকে আবার দৃষ্টিপাত দিয়েছে। এই উন্নয়ন কে করেছে? বেগম খালেদা জিয়া সরকার, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার। ইতিমধ্যে আপনি দেখেছেন বগুড়ায় আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4-এর মুরৈল ইউনিয়ন এবং বগুড়া সদরের মাঝামাঝি একটা এয়ারপোর্ট নির্মিত হয়েছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান। সেটা চালু হয়নি বিগত দিনে, অনেক চড়াই উতরে পেরে
এখন সেটা আমি অনেকবার এমপি থাকা অবস্থায় আমি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অনেকবার বসেছি, সচিবের সঙ্গে বসেছি, আমি ডিও লেটার দিয়েছি এবং এটা চালুর সর্বোচ্চ উদ্যোগ আমি নিয়েছিলাম, কিন্তু পারিনি। এবার যদি এমপি হন হয়ে যাবে তো? হ্যাঁ, শিওর। ইতিমধ্যেই কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রায় 10 কোটি টাকার রানওয়ে নির্মাণ করে ফেলেছি ইতিমধ্যেই। উত্তরবঙ্গে আমরা একটা এয়ারপোর্ট পাচ্ছি। আমরা উত্তরবঙ্গে খুব তাড়াতাড়ি একটা এয়ারপোর্ট, কিন্তু সমস্যা একটু দাঁড়িয়েছে ওই এয়ারপোর্টের রাস্তাটা যখন আমি আরও 300 বা 500 মিটার বড় করতে হবে, তখন একটা প্রাইমারি স্কুল আমার নির্বাচনী এলাকায় বড় মহরে একটা প্রাইমারি স্কুল এই রায়নগরের সঙ্গে গেঁথে গিয়েছে। এটাকে ইতিমধ্যে আমরা শিফট করা যায় না? শিফট করার জন্য যখন আপনি ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে নিচ্ছেন, তখন একটা স্কুল না, ওই এলাকার দাবি হচ্ছে 2টা স্কুল দিতে হবে। তখন এই বাউন্ডারিটা ক্রস করে তাদের যেতে অনেক সময় লাগবে আরেকটা স্কুলে। তাদের দাবি যে একটা স্কুল গেলে দুপাশে যেন 2টা স্কুল করে দেওয়া হয়। আমিও সরকারের কাছে অবশ্যই দাবি করবো, ছোট বাচ্চারা যারা প্রাইমারিতে পড়ে, ইনোসেন্ট বেবি, তারা হেঁটে এত দূর যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে 2টা স্কুলে দাবি করছি। এইটাও কিন্তু খুব রিসেন্ট, আমরা আশা করছি যে বগুড়া থেকে বিমান উড়বে। এটা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার অবদান। 30 থেকে 35 মিনিটে আমরা ঢাকা পৌঁছে যাব। বগুড়া সেকেন্ড বাইপাস করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার। বগুড়া মাঝখানে যে সপ্তপদী মার্কেটের সামনে দিয়ে আপনার এশিয়া সুইটস এবং সাতমাথায় আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমান নিজে বসে রাস্তাটাকে ন্যারো ছিল সেটাকে বড় করেছিল, ওই সময় অনেক বড় করেছে। তারপর উনি যে প্রস্তাবিত ছিল আরও 20 ফুট বড়, তখন বগুড়াবাসী সবাই বলল যে অনেক ভেঙে যাচ্ছে, আমরা কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে, আমার বাড়ি ভেঙে যাচ্ছে। তাদেরকে যথা উপযুক্ত একটা অনারিয়াম দেওয়া হয়েছে সরকারি বিধি মোতাবেক। কিন্তু এখন বগুড়ার মানুষ বুঝতেছে যে না, এটা আরও 20 ফিট হলে আমাদের জন্য ভালো হতো। সব উন্নয়নে কাজ করেছে বেগম খালেদা জিয়ার সরকার, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার। তাদের ধানের শীষ নিয়ে তারা কিন্তু বিএনপি থেকে মন্ত্রী হয়েছিল। একজন এমপি, আমি এমপি ছিলাম, 39 বগুড়া 4-এর ভিতর আমার এরিয়া, এর বাহিরে আমি কোনো মুভ করতে পারি না, বা এর বাহিরে আমি কথা বলতে পারি, কিন্তু এটা কাজে প্রমাণ করতে আমাকে অনেক কষ্ট পেতে, জুরিডিকশন না। আর যখন উনি কৃষিমন্ত্রী হয়ে গেলেন, তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ধানের শীষ নিয়ে তিনি কিন্তু নির্বাচিত হলেন আমাদের মার্কা নিয়ে। তিনি এই 54 বছরে বগুড়ায় কি উন্নয়ন একটা করেছে, একটা রেকর্ড যদি বগুড়াবাসীকে দিতে চায় বা দিতে পারে, তাহলে আমি মনে করবো যে না, বগুড়া তাদের জন্য ধন্য। ইনশাআল্লাহ বগুড়ার 60টি আসনে বিএনপি পাবে। আর অনলাইনে গেলে দেখবেন যারা ফার্স্ট ভোট চাইলে গায়ে চুলকানি শুরু হয়েছে। ভোটে আসুক, ভোটের মাঠেই প্রমাণ করবে বগুড়ার মাটি বিএনপির ঘাটে, এবং বগুড়া প্রস্তুত যে কোনো সময় নির্বাচন হলে বগুড়া 60টি আসনে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ। বগুড়া 4-এর আপনার নির্বাচনী ভাবনা, প্রধান 3টা সমস্যা কি বগুড়া 4-এর? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান 3টা সমস্যা, অনেক সমস্যায় জর্জরিত, তার মেইন 3টা আমি বলছি। আপনি আমাদের সর্বপ্রথম আমি বলতে চাই যে জেএনজি যুগ চলছে। গত 17 বছরে আমাদের ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স কমপ্লিট, আলেম কামেল টাইটেলও পাস করেছে। তারা কিন্তু শত যোগ্যতা থাকার পরেও তারা রিটেনে টিকেছে, ভাই টিকেছে, কিন্তু যখন প্রশ্ন করা হয়েছে বাড়ি কোথায়, বগুড়া, সেখান থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার প্রথম ভাবনা হচ্ছে এই শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা চাকরির আওতায় এবং দক্ষ জনশক্তি এবং টেকনিক্যাল এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করব, এটাই হচ্ছে আমার প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এগুলোর বেহাল দশা। এখানে চলাচল করা যায় না, মানুষ একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেতে পারে না। অনেক এলাকায় আপনি দেখেন অনেকের আত্মীয়তার বন্ধনও করতে চায় না, কারণ ওইখানে রাস্তার অবস্থা খুব বেহাল দশা। বগুড়া পিছিয়ে পড়েছে 17 বছরে। এই রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবগুলোর ডেভেলপমেন্ট করতে হবে। আর বিশেষ করে কৃষি নির্ভরশীল এলাকা হিসাবে আমি নিজেও কৃষকের ঘরের সন্তান। আমার প্রশ্ন থাকবে, কৃষক যেন তার ন্যায্য হিসাব বুঝে পায়, তার সার, তেল, বীজ সহ শুরু করে তার কৃষি যন্ত্রপাতি, এবং কৃষক যে ফসলাদি ফলায় ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক কৃষক দেখেছেন যে আলুর সময় আলু রাস্তায় ঢেলে দিয়ে তারা প্রতিবাদ জানায়। ধানের সময় ধানের ন্যায্য হিসাব না পেয়ে রাস্তায় ধান বিছিয়ে দিয়ে তারা প্রতিবাদ করে। আমি কৃষকের সন্তান হিসেবে চাই যে কৃষি বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, যেটা করেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন করেছিলেন, তিনি এগ্রিকালচারে আমাদের এই যে ইরিগেশনে সর্বপ্রথম চায়না মেশিন নিয়ে এসেছিলেন,
যেটা পানি সেচ উত্তোলন করে কৃষকরা কৃষি জমিয়ে করতে পারত। আপনি দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই কৃষি ঋণ 5,000 টাকা সর্বপ্রথম মকুব করেছিলেন। আমি সেখানে আমার বাবাও কিন্তু একজন কৃষি ঋণের মানুষ হিসেবে ছিল, আমার চাচা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, সারা বাংলাদেশ 5,000 টাকা করে মকুব হয়ে গেছিল। আমরা চাই একটা কৃষি বান্ধব সরকার, এবং আগামী দিনে আরও অনেক সমস্যা আছে, সমস্ত সমস্যাকে জরাজীর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসতে, উন্নয়নের রোল মডেল করতে যত কিছু দরকার ইনশাআল্লাহ কাহালু নন্দীগ্রামে আমি সেটা করতে চাই। আর প্রথম 90 দিনে 3 মাসের প্রথম মানে প্রথম কি স্টেপটা আপনার হবে এমপি হয়ে যাওয়ার পর, যদি এমপি হন আপনি? আমরা আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আপনাকে বললাম যে আমাদের এই যে দক্ষ, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে কাজে লাগানোর সর্বপ্রথম স্টেপ আমি গ্রহণ শুরু করব, এবং মাদক মুক্ত এলাকা গড়ে তোলা হবে আমার সর্বোচ্চ অঙ্গীকার। মাদকে বাংলাদেশ কিন্তু বুদবুদ করছে, ছেয়ে গেছে সারা বাংলাদেশ। এই শিক্ষিত জনগোষ্ঠী এবং বেকার জনগোষ্ঠী যখন কর্মসংস্থান হচ্ছে না, তখন তারা বিভিন্ন নেশার সঙ্গে, বিভিন্ন খারাপ বন্ধুবান্ধবের সঙ্গে মিশিয়ে পড়ছে। তাদেরকে নিয়ে একটা দক্ষ জনশক্তি গঠন করে দেশ এবং জনগণের কল্যাণে আমরা সর্বোচ্চ কাজ করতে চাই। আর কাজ করতে চাই আমাদের এই শিক্ষিত বেকার যুবকদের যে কর্মসংস্থানের পাশাপাশি তাদেরকে কৃষি প্রণোদনার পাশাপাশি শিক্ষা প্রণোদনা দিতে হবে, এবং তাদেরকে আগামীর নতুন ভাবনায় তাদেরকে করতে চাই আমরা দক্ষ জনশক্তি হিসাবে। তাহলে আপনি বলছেন ভাইয়া যে যেহেতু যত 17 বছর কোনো ইলেকশন হয় নাই, প্রচুর নতুন ভোটার ক্রিয়েট হয়েছে, এই নতুন ভোটারদের মানে আকৃষ্ট করতে আপনাদের অ্যাপ্রোচ কি? বিএনপির অ্যাপ্রোচ কি, বা ইন্ডিভিজুয়াল ব্যক্তি মশারফ হোসেনের অ্যাপ্রোচটা কি এই নতুন ভোটারদেরকে অ্যাট্রাক্ট করতে? তরুণদের কেন তারা বিএনপি করবে? তরুণদের কাছে আমার বার্তা হবে, তারুণদের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্যই হোক। বগুড়ার এই 17 বছরে উন্নয়নে কাজ করেছে জিয়া পরিবার। বিগত বলে গেলাম যে 54 বছরে তারা কিছু বগুড়ার জন্য কিছু করেনি। বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, এবং এই যুবকদেরকে আমি ডাকি যে তোমরা আসো, তোমাদের জন্য আমরা নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। তোমাদের শিক্ষা উপকরণ থেকে শুরু করে তোমাদের নিয়ে তোমাদের আগামীর যে প্রজন্মের নতুন চিন্তা এবং চেতনা, কোন ফরম্যাটে তোমরা বাংলাদেশ চাও, তোমাদের মতামতকে প্রাধান্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ। ভাইয়া সর্বশেষ কোশ্চেন আমার, এবং একটু বিব্রতকর কোশ্চেন। আমরা রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখছি যে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেশন নিয়ে একটা বিতর্ক, মানে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, মানে পত্রিকায় অনলাইনে দেখলাম। এই বিষয়ে যদি আপনি ছোট্ট করে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। শেষ সময় ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন যে এই বট বাহিনী এবং আমাদের যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, অনেকেই মিলে তাদের সঙ্গে আতাত করে আমার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। ইতিমধ্যেই আপনাকে আমি একটি কথা বলতে চাই। আমি 1999 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমি এই 25-26 বছর আমার প্রফেশনাল সার্টিফিকেট শুধু আমি এটাকে ব্যবহার করতাম যে কোনো কাজে লাগলে, যে এটা আমি গ্র্যাজুয়েশন বিএসএস। কিন্তু যখন অনেকেই অনেকে আমাকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছিল, যখন 2018 সালে, তখনও তারা প্রশ্ন তোলার চেষ্টা করেছিল, এবং তাদের এই কানাঘোষা হচ্ছে আমার প্রবল জনপ্রিয়তাকে দেখছে যে কোনো ক্রমেই তাকে আর ঠেকানো যাচ্ছে না। তার জনপ্রিয়তা এতই তুঙ্গে, আকাশচুম্বী জনপ্রিয়তাকে রুখে দেওয়ার জন্য তারা এই ফ্যাগ এবং মিথ্যে বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে সংবাদ সম্মেলন করে এটা ফাঁস করে দিলেন। ডেফিনেটলি, হোয়াই নট, অবশ্যই। সেটা আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি। ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে এইটার কারণে আমি আজকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমি নিজে গিয়েছিলাম। আমি 26 বছর পরে আমি 28 মে 2025-এ আমার মূল সার্টিফিকেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করেছিলাম, এবং আজকে আমি নিজেই বোর্ডে গিয়েছিলাম। আজকে আমাদের যিনি প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তিনি এখন লন্ডনে অবস্থানরত। প্রভেসি আজকে তিনি অফিসে যান নাই। তখন তিনি আমাকে ফোনে ওভার কনফার্ম বলেন যে এটা কন্ট্রোলার সাহেব দেখে, ওনার সঙ্গে দেখে আপনি কথা বলেন। আমি আমার সার্টিফিকেট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল মার্কশিট, কলেজের প্রত্যয়নপত্র সবগুলো তার সামনে শো করে বললাম, এটা সত্য না মিথ্যা যাচাইয়ের দায়িত্ব আপনাদের। তিনি এটা যাচাইয়ের পূর্বে আমাকে বলল যে মহোদয়, আপনার সার্টিফিকেটে যদি কোনো মেজর কোনো প্রবলেম থাকতো তাহলে এই 26 বছর পরে আপনার সার্টিফিকেট 28 মে 2025-এ ইস্যু হতো না।
আমি জানি এখানে কোনো সমস্যা নেই, তারপর আপনি এসেছেন, আপনার সাথে আমি এটাকে আবার দেখে দিচ্ছি। তিনি এটাকে তল্লাশি করে 1 ঘন্টা পরে তিনি রিপোর্ট করলেন যে আপনার সার্টিফিকেট সম্পূর্ণ সত্য, এবং আমি এটাকে লিখে দিলাম যে ভেরিফিকেশন অ্যান্ড টু কারেক্ট, এবং সার্টিফাইড করে উনি সিল মেরে বলল যে বাংলাদেশের যে কোনো জায়গায় দিবেন। যেমন বাংলাদেশ থেকে কোনো শিক্ষার্থী মনে করেন যে অস্ট্রেলিয়া যাচ্ছে, জার্মান যাচ্ছে, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে যায়, এইটা ভেরিফাইড করার জন্য বোর্ডে যায়। তো সেটা আপনাকে ভেরিফাইড করে দিলাম, এইটা সম্পূর্ণ আপনার ঠিক আছে। এর বাইরে যারা প্রশ্ন তুলছে আমরা সেটা বলতে পারবো না, তবে আপনার ঠিক আছে, আমি আপনাকে যারা মোশাররফ ভাই সার্টিফিকেশন নিয়ে এবং বিভিন্ন অনলাইনে ব্যাশিং করছেন, দরকার জাতীয় ভার্সিটি চলে যান। উনি খুব বোল্ডলি, খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন যে আপনাদের যা দরকার আপনারা বোর্ডে গিয়ে দেখা করেন, নাহলে ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন কোনো ফেক নিউজ দেওয়ার আগে। আমি ইতিমধ্যেই কিন্তু আমার ফেসবুকে কিছুক্ষণ আগে কিন্তু লোড করেছি যে আমার সার্টিফাইড যেটা কপি সেটা দিয়ে বললাম, এবং আমি কন্ট্রোলারের নাম্বার কার্ড সহ দিয়েছি এবং দিয়ে বলেছি যে উনি সার্টিফাইড করেছে। আপনাদের যদি কিছু জানার থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দরজা সবার জন্য ওপেন। ধন্যবাদ মোশাররফ ভাই। আজকে আমাদের মোশাররফ ভাইয়ের সাথে বগুড়া 4 নিয়ে কথা ছিল। একজন প্রার্থীকে মানুষ যেসব প্রশ্ন করতে পারে না, কিন্তু প্রশ্ন করা উচিত ছিল তার উন্নয়ন, উনি কী করবেন, ওনার রাজনৈতিক ইশতেহার, ওনার পরিকল্পনা সব নিয়ে আমরা কথা বললাম আজকে প্যাট্রিয়ট এই 17তম পর্বে। সামনের সপ্তাহে আবার দেখা হবে নতুন একজন অতিথিকে নিয়ে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং সাথে থাকুন প্যাট্রিয়ট। ধন্যবাদ।